রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক আলোচনায় প্রাধান্য পাবে শ্রম বাজার এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে। বাজেট নিখুঁত নয়, খুঁটিনাটি খতিয়ে দেখছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। আমলাদের দিয়ে চলবে না এনবিআর এর পলিসি বিভাগ। লোকসানের মুখে ব্যাংকিং খাত, ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা। অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। দুর্দশাগ্রস্ত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল না। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে। সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। পাহাড়ি ঢলে ভেসে গেছে সেখানে দোকানপাট, নিরাপদে সরিয়ে আনা হয়েছে ভ্রমণ পিপাসুদের। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। এটা পারফেক্ট বাজেট না, নানা দিক খতিয়ে দেখছে ইতিমধ্যে সরকার। বাস্তবায়ন নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। কর জিডিপির অনুপাত ভালো না, সিডিপির বাজেট সংলাপে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যে কোনো সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম রাজনৈতিক লোকজন দিয়ে পরিচালনা করতে চায়, কিন্তু নতুন সরকার সে পথে হাঁটেনি। অর্থমন্ত্রী আরও বলেছেন যে ব্যাংক ঋণ নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার। বিকল্প অর্থায়নের জন্য বন্ড নিয়ে ভাবা হচ্ছে। এনবিআর পলিসি বিভাগ আমলাদের দিয়ে চলবে না, সেখানে কর বিশেষজ্ঞরা দায়িত্ব পাবেন। আগের সরকার শুধু 50,000 কোটি টাকার বিদ্যুৎ বিল রেখে গেছে, তার উপর মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ব্যয় আরও বেড়েছে। বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, জ্বালানি সংকট নিরসনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি না। শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। আশুলিয়া, গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এদিকে প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলছে সিপিডি। এই সংস্থাটির মতে প্রায় 6.5% জিডিপি প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গত 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির সুনির্দিষ্ট কোনো রুট ম্যাপ নেই। আমরা যারা ক্রিটিসাইজ করে, আমরা কেউ ট্যাক্স পে করতে চাই না। এজ এ জাতি হিসাবে এই জায়গাটায় আমাদেরকে নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে। ট্যাক্স কেন লোকে ভয় পাবে কেন? তারা তো দেয়ার এট দ্য সার্ভিস অফ দ্য স্টেট, তাকে ভয় পাবে কেন? আমরা চাচ্ছি যে ফ্ল্যাট রেটে যত বেশি মানুষকে আমরা ইনক্লুড করতে পারি। উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণ। 2025 শেষে যা ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা। মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক পর্যায়ে গেছে। প্রথমবার বড় ধরনের লোকসানের মুখে ব্যাংকিং খাত, যা অশনি সংকেত হিসেবেই দেখছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। তাদের অভিমত, পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাওয়া বেশ কঠিন হবে। সংকটময় এই অবস্থার জন্য দায়ী করছেন বাংলাদেশ ব্যাংকে। 1.5 দশকের বেশি সময় ধরে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। আদায় করতে না পারাই পরিণত হয়েছে খেলাপি ঋণে। প্রকৃত চিত্র লুকিয়ে রাখতেও নেওয়া হয় নানা উদ্যোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে ব্যাংকিং খাতের দুর্দশার চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10 লাখ কোটি টাকার উপরে। আর অবলোপন করা ঋণ হিসাবে নিলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 11 লাখ কোটিতে। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সক্ষমতাও হারিয়েছে অনেক ব্যাংক, যার প্রভাব পড়েছে মূলধনের উপর। ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততাও এখন ঋণাত্মক। পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করেন ব্যাংকাররাও। বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু সহজ সুবিধাও দিয়েছে কিছু ব্যাংকে। ডেফারেলটাও যদি আমি অ্যালাউ না করতাম, তাহলে কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কিন্তু আরও খারাপ অবস্থা থাকে। অন্যান্য নন আর্নিং অ্যাসেট 35% বেশি। মোর দেন 1/3 অফ দ্য অ্যাসেট বিকামস নন আর্নিং অ্যাসেট। তখন তো আসলে সেই ব্যাংকের আর কোনো রকম ঘুরে দাঁড়ানোর কোনো রকম সুযোগ নাই। কেননা একটা কথা খেয়াল করতে হবে যে আমি আসলে কতটুকু আর্ন করতে পারবো যে আমি এটাকে রিপ্লেস করতে পারবো। ইটস ভেরি ডিফিকাল্ট। উচ্চ খেলাপির কারণে আয় কমেছে ব্যাংকের। প্রথমবারের মতো বড় ধরনের লোকসানে পড়েছে এ খাত। গেল বছর শেষে ব্যাংক খাতে নিট লোকসান দাঁড়িয়েছে 1,36,000 কোটি টাকার উপরে।
বারবার পুনঃতফসিলের সুযোগ দেয়াই সংকট বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। দুর্দশাগ্রস্ত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল না। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে এবং কমাইতে কমাইতে ডাউন পেমেন্ট এখন 1%-এ নিয়ে আসছে। এইগুলোর জন্য আসলে দুর্দশাগ্রস্ত ঋণগুলো বাড়ছে। পৃথিবীর বহু বড় বড় সংস্থা তাদের লাইন অফ ক্রেডিট কেটে দিচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে। এরকম চলতে থাকলে কিছুদিন পরে দেখবে যে আমাদের এলসিকেও অ্যাকসেপ্ট করতেছে না। বাণিজ্যিক ব্যাংক পর্যায়ের যে কর্পোরেট গভর্নেন্স, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটাতে সুশাসন আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকেরও তো এক ধরনের পেশাদারির ভিতরে ঘাটতি ছিল, কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেও তো এক ধরনের সুশাসনের অভাব ছিল। সেইটাকে আমরা ভুলে যেতে আসলে পারব না। বাংলাদেশ ব্যাংক বলছে মূলধন ঘাটতি ব্যাংকিং খাতের জন্য হতাশাজনক। তবে কেন্দ্রীয় ব্যাংকের রক্ষণশীল নীতির কারণে দুর্দশাগ্রস্ত ঋণ বেশি দেখাচ্ছে। কিছু ব্যাংকের কোয়ালিটি এত বেশি খারাপ হয়েছে, তার বোঝা এখন টোটাল ইন্ডাস্ট্রিকে বহন করতে হচ্ছে, যার ফলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজটা এত খারাপ দেখাচ্ছে। কিন্তু আমরা যদি কিছু সেই দুর্বলতম ব্যাংকগুলো বা খারাপতম ব্যাংকগুলোকে আলাদা করি, দেখি না বেশ ভালো ব্যাংকও রয়েছে। এখনও প্রাইভেট সেক্টরে চাহিদা পূরণ করার মতো সক্ষম প্রচুর ব্যাংক রয়েছে যে তাদের চাহিদা অনুযায়ী তারা ঋণ সরবরাহ প্রদান করতে পারবে। শরিয়া ভিত্তিক ব্যাংকের কারণে দুর্দশাগ্রস্ত ঋণ এবং লোকসান বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বাস নিয়ে অবশেষে প্রবাসীরা। প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার চালু হবে অবশেষে। বৈধতা পাবেন অনেকেই, আলোচনায় স্থান পাবে মুক্ত বাণিজ্য চুক্তির এই বিষয়টিও। এসব বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। মালয়েশিয়ার রাজধানী থেকে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, কয়েকটি বিষয় যে দীর্ঘদিনে বন্ধ থাকা শ্রমবাজার আবারও চালু হচ্ছে, এটিতে একটি বিষয়। আরেকটি বিষয় যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। ব্যবসা বাণিজ্যে আসলে আর কি কি চুক্তি থাকতে পারে এই সফরে, একটু জানতে চাই। মূলত স্মৃতি, এরই মধ্যে যদি আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি মালয়েশিয়া সময় রাত 8টা, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার খানিকটা পর তিনি মালয়েশিয়া এসে পৌঁছাবেন। এরপর তিনি একটা সুদৃশ্য বক্তব্য রাখবেন। যেটি আপনি জানতে চেয়েছিলেন, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, তবে শেষ পর্যন্ত সেটি হয় কিনা সেটি নিয়ে এখনো দোদুল্যমান অবস্থা রয়েছে। তবে সাংস্কৃতিক বিনিময় নিয়ে একটা সমঝোতা স্মারক চুক্তি হবে এবং সেই সঙ্গে শিক্ষা খাত নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমনটা আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া অবৈধ বাংলাদেশি থেকে শুরু করে এখানকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের কীভাবে আরও সম্পৃক্ত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হবে যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। এবং আপনি জানেন যে বিশাল সংখ্যক একটি শিক্ষার্থীরা এই মালয়েশিয়ায় থাকেন, কিন্তু মালয়েশিয়া থেকে তারা যখন পড়াশোনা শেষ করেন অনেকেই এখানে ব্যবসা করতে চাইলেও প্রতিবন্ধকতা রয়েছে এবং সিন্ডিকেট নির্ভর এজেন্সি থাকার কারণে সেখানে তাদের নানান ধরনের ভোগান্তিতে পড়তে হয়। সেসব জায়গা যেন সহজলভ্য হয় এবং সহজে যেন বাংলাদেশি যারা এখানে দীর্ঘদিন পর থাকেন, অর্থাৎ শিক্ষার্থীরা থাকেন, যারা বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে পড়াশোনা করেন, তারা যেন এখানকার ব্যবসা করতে পারেন, এখানকার লাইসেন্স যেন সহজলভ্য হয় বাংলাদেশিদের জন্য, যেটা অন্যান্য বিশ্বের ইউরোপের বিভিন্ন দেশের জন্য এখানে সহজলভ্য, সেটি যেন বাংলাদেশের জন্য কার্যকর হয়। সেই ধরনের একটা আলোচনা প্রধানমন্ত্রী যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হচ্ছে সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন শুধুমাত্র একটি অর্থনৈতিক যে পরিসর, সেই পরিসরে প্রত্যেকটি জায়গায় যেন বাংলাদেশিরা সমানভাবে বিচরণ করতে পারেন, সমানভাবে সুযোগ পান, সমানভাবে এখানকার অর্থনীতিকে উন্নত করতে পারেন, সেই সঙ্গে বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধি করতে পারেন, বাংলাদেশ থেকে শ্রমিকদেরকে আনতে পারেন, কর্মীদেরকে আনতে পারেন, সেসব বিষয় নিয়ে খোলামেলাভাবে আলোচনা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। এবং সেই আলোচনায় ধারণা করা হচ্ছে যে আলোচনাটি ফলপ্রসূ হবে এবং সেই সঙ্গে এই মন্ত্রী পর্যায়ের এই ধরনের আলোচনা পরবর্তী যে ফিডব্যাক, অর্থাৎ যে ধরনের সমঝোতা হয় কিংবা অগ্রগতি, সেসব বিষয় নিয়ে মন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠকের এক ধরনের সিদ্ধান্ত রয়েছে।
মোদী সরকারেরই, যাতে করে এই বিষয়গুলো যখন যে কোনো কাজ শুরু হবে সেখানে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা দুই দেশ থেকে তৈরি না হয়, সেসব বিষয় যেন সহজে আলোচনা করা যায়। সেসব বিষয় নিয়ে মূলত আজকের এই বৈঠকে, আগামীকাল যে বৈঠক হবে সেই বৈঠকে আলোচনা হবে। এবং আজকের যেই সুধী সমাবেশ, সেই সমাবেশে মূলত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং এখানকার শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামনে তাদের যেই সংকট এবং সমস্যা রয়েছে সেসব বিষয়গুলো তুলে ধরা হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী আসার পরপরের স্মৃতি, সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও হয়তো শাকিল, অনেক ধন্যবাদ। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের দোকানপাট। উপজেলা প্রশাসন জানিয়েছে ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন এই কেন্দ্রটি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে পর্যটকদের। প্রবল স্রোত কমে আসলে আবারও পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হবে। দর্শক, এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে সেখানে বাদাম এবং বোরো ধানের জমিও। এই বিষয়ে সেখানকার পরিস্থিতি একটু আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান সেখানে আছেন। মাঝার, এই যে উজানের ঢলে বেশিরভাগ অঞ্চল এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানের জমিও কিন্তু তলিয়ে গেছে, সেক্ষেত্রে আসলে কৃষিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বা পড়ছে একটু জানাবেন। স্মৃতি অলরেডি পড়ে গেছে কৃষিতে, এবং এটা তো বরাবরই হয়, প্রতি বছরই হয়, এবং সেই ধারাবাহিকতায় এবারও হয়েছে। আমি যদি আপনাকে একটুখানি সেই যে কি ক্ষতির মুখে পড়েছে সেটি যদি আপনি ফুটেজে দেখাতে পারি, আপনার কাছে অনুমান করা যাবে এই যে পুরো যে এরিয়াটি এখন আছে, আপনি দেখবেন যে এখানে কিন্তু বোরো আবাদ, এবং বোরোর একেবারে ধান একেবারে শীষগুলো পেকে গেছে, অর্থাৎ সোনালী যে ফসল ছিল সেটি কিন্তু এখন একেবারে আপনি দেখবেন যে কাদাময় কিছু, অর্থাৎ ঘোলাটে পানি দিয়ে, কিন্তু এই বন্যার পানি দিয়ে এখন এই ধরনের অবস্থা। এবং এর সামনের যে জায়গাটি আমরা আপনাকে দেখাতে চাই সাদা, এখানে বাদাম গাছ ছিল, বাদাম গাছ পুরোটাই কিন্তু নিচে চলে গেছে, এবং সেই বাদাম কিন্তু সহসাই আর উঠাতে পারবে না। এই ধানগুলো যদি অন্তত আরো 5-7 দিন এভাবে থাকে তাহলেও কিন্তু আর এই ধানগুলো কৃষকের গোলায় কিন্তু পৌঁছাবে না। পাশাপাশি আপনি জানেন যে এই চরাঞ্চলে হিডেন ডায়মন্ড হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়। সেই পাটের আবাদের মধ্যেও কিন্তু এখন পাটের পাতা পর্যন্ত পানি হয়ে গেছে, একটা শীর্ষ পাতা পর্যন্ত পানি, এ ধরনের পানি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এই যে পানি বাড়া শুরু হয়েছে, আপনি জানেন যে এই উজানে বৃষ্টি হয়েছে, উজানের যে গজলডোবা যে বাঁধটি আছে সেই বাঁধটি থেকে তাদের জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে। সঙ্গত কারণে আমাদের লালমনিরহাটের যে ব্যারেজ পয়েন্ট, তিস্তা ব্যারেজ পয়েন্টে আছে, সেখানেও যে 44টি জলকপাট, সেখানে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড খুলে দিয়েছেন, এবং সে কারণে তিস্তা অববাহিকার একেবারে ধরেন নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি সদর, রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ হয়ে যে তিস্তা মিশেছে ব্রহ্মপুত্র নদে, এই যে দুই পার আছে, দুই পারের যে বিস্তীর্ণ যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল যেটি আছে সেটিতে কিন্তু পানি উঠছে এবং নামছে, পানি উঠছে এবং নামছে। অনেক বাসাবাড়িতে তো উঠেছে। বিশেষ করে কৃষির ক্ষতিটা একেবারে অপূরণীয়, এবং যেটি যে যতটুকু আর আছে, আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম, তারা এখানে নিমজ্জিত শব্দটি বলার চেষ্টা করছে যে নিমজ্জিত হয়ে গেছে অনেক ফসল, কিন্তু ক্ষতি কি পরিমাণ সেটি তারা এখনো আমাদেরকে জানাতে পারে নাই। তবে আমরা আপনাকে যে ফুটেজে দেখালাম এই দৃশ্যই কিন্তু এখন এই তিস্তার যে দুই পার আছে, 210 কিলোমিটার যে অববাহিকা, সেই অববাহিকার মধ্যে শুধু যে এই তিস্তা নদী তা নয়, আপনি জানেন যে কুড়িগ্রামের যে ধরলা নদী এবং নদ নদী বেষ্টিত যে অবস্থা, কুড়িগ্রামেরও কিন্তু নদী পারগুলোর এই আশেপাশে অর্থাৎ চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলোর যে কৃষি সেটা ক্ষতি হয়েছে, এবং এভাবেই প্রতি বছরে ক্ষতির মুখে পড়ে, কিন্তু তাদের সেই ক্ষতি পূরণে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সঙ্গত কারণে তারা তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করার দাবি তুলেছেন দীর্ঘদিন থেকে, সেটিও এখনো আশা নিরাশায় ঝুলে আছে। স্মৃতি, নিঃসন্দেহে বলা যায় এটি অপূরণীয় ক্ষতি। অনেক ধন্যবাদ মাজহার আপনাকে। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু সকাল থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, ঊর্ধ্বমুখী ইনফ্যাক্ট গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছিল পুঁজিবাজারে, কিন্তু সেই ধারাবাহিকতা থেকে কিছুটা বেরিয়ে এসে আজকে দিনের শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। আজকে দিনের শেষে ঢাকা শেয়ারবাজার প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু 21 পয়েন্টেরও বেশি কমেছে এবং 5639 পয়েন্ট অবস্থান করছে। আরও একটি সূচক কমেছে, ডিএসইএস সূচক, সেটিও 1 পয়েন্টের কিছু বেশি কমে 1148 পয়েন্টে রয়েছে। তবে
কিছুটা বেড়েছে ডিএস 30 সূচক, সেটি 2 পয়েন্টের মতো বেড়ে 2145 পয়েন্ট অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকের ঢাকা শেয়ার বাজার 1002 কোটি 43 লাখ টাকার শেয়ার। এবং সকাল থেকে কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম, সূচক আজকে ঊর্ধ্বমুখী থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের কিন্তু পতন ছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা টোটাল দেখতে পাচ্ছি ঢাকার শেয়ার বাজারে 298টি কোম্পানির শেয়ারের দাম আজকে কমেছে, মাত্র 71টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 27টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20-তে বেক্সিমকো ফার্মা, এটি কিন্তু সকাল থেকে প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি এই কোম্পানিটিকে 50 কোটি 78 লাখ টাকার মতো সেক্ষেত্রে টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি। এবং আজকে বলে রাখা ভালো যে এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল কিন্তু 145 টাকা 30 পয়সা। সামিট অ্যালায়েন্স পোর্ট এটি দ্বিতীয় অবস্থানে আছে, আজকে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এটির 54 টাকা 40 পয়সা। টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে সামিট অ্যালায়েন্স পোর্ট 39 কোটি 71 লাখ টাকার মতো শেয়ার। আইপিডিসি এটি তৃতীয় অবস্থানে নেমে এসেছে, টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 35 কোটি 59 লাখ টাকার মতো শেয়ার এবং আজকে এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল 29 টাকা। এরপরে রবি চতুর্থ এবং এনসিসি ব্যাংকে পঞ্চম অবস্থানে আজকে আমরা টপ 20-তে দেখতে পাচ্ছি। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও আজকে সকাল থেকে যদিও নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে, সার্বিক সূচক যেটি সিএসপি সেটি আজকে দিন শেষে 104 পয়েন্টের মতো কমেছে এবং এই সূচকটি অবস্থান করছে 15,249 পয়েন্টে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 30 কোটি 40 লাখ টাকার মতো শেয়ার এবং আজকে সারাদিন ধরেই কিন্তু সিএসসিতে ট্রেড হয়েছে 226টি প্রতিষ্ঠানের, এর মধ্যে এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। 136টি কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে, 69টি দাম বেড়েছে এবং 21টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে সিএসসিতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধির দিক থেকে প্যারামাউন্ট টেক্সটাইল এটি প্রথম অবস্থায় রয়েছে, ফাইন ফোর্স দ্বিতীয় এবং আইপিডিসি এটি কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিশাল একটি গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বুধবার শহরের কাছাকাছি ঐতিহাসিক বয়েল হাইটস এলাকাতে অবস্থিত একটি বিশাল ওয়্যারহাউসের ছাদে আগুনের সূত্রপাত হয়েছে। ছড়িয়ে পড়ে ভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেলগুলোতে। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছে লস অ্যাঞ্জেলেস প্রশাসন। এছাড়াও উদ্ধার কাজে বাধা সৃষ্টি করতে পারে এমন কিছু কড়াকড়ি সাময়িকভাবে শিথিলের অনুরোধ করেছেন মেয়র। ব্যাঙ চাষ করে সাফল্য। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এক চাষির হাত ধরে এই দেশটিতে আবারও ফিরেছে ফ্রগ ফার্মিং। মধ্যপ্রাচ্যের শুষ্ক আবহাওয়াতে 49 একর জমিতে ব্যাঙ চাষ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে রফতানিও করেছেন বিভিন্ন দেশে। একসময় সিরিয়ার কিছু অঞ্চলে বেশ জনপ্রিয় ছিল ব্যাঙ চাষ, কিন্তু দীর্ঘ যুদ্ধ আর বাস্তুচ্যুতির কারণে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ব্যাঙের খামার। সম্প্রতি আবার দেশটির অর্থনীতিতে ফিরছে ব্যাঙ চাষ। হামা প্রদেশের আল খাব সমভূমিতে ব্যক্তিগত উদ্যোগে এই প্রকল্প শুরু করেন হাসান দুলাইমি নামের এক কৃষক। পান ব্যাপক সাফল্য। 49 একর জমি জুড়ে ব্যাঙের খামার গড়ে তোলেন তিনি। বর্তমানে তার খামার থেকে উৎপাদিত ব্যাঙ সরবরাহ করা হচ্ছে স্থানীয় রেস্টুরেন্টে। রপ্তানি করা হচ্ছে তুরস্ক ও ইউরোপে, যেখানে ব্যাঙ অতি সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। ব্যাঙ পালনের ধারণাটি আমার মাথায় আসে তুরস্কে থাকার সময়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর। আমি নিজের বাড়িতে ফিরে ব্যাঙের বিশাল উপস্থিতি লক্ষ্য করি। তখনই এই প্রকল্প শুরুর উদ্যোগ নেই। লেবানন ও তুরস্কের বেশ কয়েকটি কোম্পানি ব্যাঙ আমদানির জন্য আমাদের সাথে যোগাযোগ করেছে। সিরিয়া ও এর আশেপাশের অঞ্চলে সিরিয়ান স্পেড ফুড টোড এবং গ্রিন টোড প্রজাতির ব্যাঙ প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। এই প্রজাতির ব্যাঙ সাধারণত মাটিতে গর্ত করে থাকতে পছন্দ করে এবং বংশবৃদ্ধির জন্য অগভীর জলাশয় বা সেচ খাল ব্যবহার করে থাকে। এই প্রজাতিগুলোই বাণিজ্যিকভাবে চাষ করছেন হাসান দুলাইমি। চীন, থাইল্যান্ড সহ অনেক দেশে বেশ লাভজনক পেশা বাণিজ্যিকভাবে ব্যাঙ চাষ। বিশ্বজুড়ে ব্যাঙের মাংসের রয়েছে ব্যাপক চাহিদা। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় বাজারে প্রসাধনী ও ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয় এই প্রাণীর ত্বক থেকে নিঃসৃত বিশেষ উপাদান। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।